আচ্ছা, সবাই খাতা কলম নেন। অ্যাপারেল 1-এর 5 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের ফ্লো চার্ট পড়তেছিলাম এবং আপনাদের কেউ কেউ হচ্ছে আগের লাস্ট আপনাদের সিনিয়রদের ডিফেন্সে মনে হয় প্রেজেন্ট ছিলেন, দুজন ছিলেন না, বাকিরা কেউ আচ্ছা যান নাই। তো আপনারা কতক্ষণ ছিলেন? পুরোটা দেখছেন? কম্প্রিহেন্সিভ ভাইভাই ছিলেন যখন প্রশ্ন উত্তর চলতেছিল? আচ্ছা, হ্যাঁ, কম্প্রিহেন্সিভ ভাইভাই আপনাদের ব্যাচমেট ছিল থিসিস প্রেজেন্টেশনের ওখানে। তো আপনাদের ব্যাচমেটকে জিজ্ঞেস করতে পারেন যে যখন কম্প্রিহেন্সিভ ভাইভা হয় 3 ক্রেডিটের, আপনাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে বিএসসি, এটার পুরো 4 বছরের যে 142 ক্রেডিট আপনারা পড়বেন, সেই 142 ক্রেডিটের যে কোনো জায়গা থেকে কোশ্চেন করা হয়। এখন তার ভেতর যারা হচ্ছে অ্যাপারেল, এটা যেহেতু অ্যাপারেল 1-এর একদম বেসিক জিনিস, ওইটা স্পেশালি যারা অ্যাপারেল মেজর নেয় অথবা অ্যাপারেল মেজর না নিলেও, হ্যাঁ ওটা অ্যাপারেল মেজরের ছিল, কিন্তু ওটা ছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা, তাদের একদম বেসিক জিজ্ঞেস করা হয় যে তুমি যে কাপড়টা পরে আসো এটার ফ্লো চার্ট কী, যে বা তুমি একটা নর্মাল গার্মেন্ট প্রডিউস করবে, ওই গার্মেন্ট প্রডিউসের ফ্লো চার্ট কী, বা ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স কী, কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে। তো ওই জিনিসটাই আপনারা পড়তেছেন। আগের ক্লাসে অলরেডি এতটুকু পর্যন্ত ডিসকাস করে আপনারা ব্রেক চাইছিলেন, আর কন্টিনিউ করা হয় নাই। আমরা জানি যে প্রত্যেকটা অ্যাপারেলের যে ডিজাইন, অ্যাপারেলের যে প্রোডাকশন, এটা শুরু হয় ডিজাইন থেকে। যে আমার একটা মাথায় কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি হয় অ্যাডোব ইলাস্ট্রেটরে বা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে বা অন্য কোনো, এই যে আজকে যেমন আরিফ জিজ্ঞেস করলো CLO 3D, এটা ছাড়া মার্ভেলাস ডিজাইনার আছে, অপটিটেক্স আছে, লেকট্রা মডারিস, এগুলোর মাধ্যমে আমরা ডিজাইনটাকে বাস্তবে রূপ দিব। বাস্তবে বলতে কি, আমার যে কল্পনা কনসেপ্টটা থেকে আমি একটা সফট কপি বা হার্ড কপি বানানোর চেষ্টা করব। সেই ডিজাইন বা স্কেচ করার পর প্যাটার্ন আমরা হচ্ছে ওই গার্মেন্টটাতে কয়টা কাপড়ের টুকরা থাকতেছে, সেই কাপড়ের টুকরাগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বানানোর চেষ্টা করতেছি মোটা বোর্ড পেপার দিয়ে, এটা প্যাটার্ন। তারপর আমি যখন মোটা বোর্ড পেপার দিয়ে আমার একটা টি-শার্টের জন্য যে 4টা কম্পোনেন্ট, 2টা স্লিভ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, প্যাটার্ন বানাইলাম, সেই প্যাটার্ন অনুযায়ী আমি কাপড়ের টুকরা কাটবো, কাপড়ের টুকরা কেটে আমি স্যাম্পল বানাবো। ওর স্যাম্পলও আপনাদেরকে বলছি, এখানে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন বায়ারের জন্য বিভিন্ন স্যাম্পলিং সিকোয়েন্স ব্যবহার করে। কোনো বায়ারকে 3টা স্যাম্পল দিয়েও স্যাটিসফাই করে ফেলা যায়, কোনো বায়ারকে 5 ধরনের স্যাম্পল দেখাতে হয়, আবার কোনো বায়ারকে 7 ধরনের দেখাতে হয়। তো এটা অ্যাপারেল 4-এ আপনারা আবার ডিটেল পড়বেন, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং একটা সাবজেক্ট আছে, ওখানে স্যাম্পলিংটা ডিটেলে পড়বেন। প্রোডাকশন প্যাটার্ন হচ্ছে এই যে প্রথম যে আমি প্যাটার্নটা ডিজাইন করতেছি, এটা মাঝে মাঝে ওয়ার্কিং প্যাটার্ন হয়ে তারপর প্রোডাকশন প্যাটার্ন, যেটা হচ্ছে আমি বাল্ক প্রোডাকশনের জন্য বায়ার আমাকে 1 লাখ পিস অর্ডার দিচ্ছে, 50,000 পিস অর্ডার দিচ্ছে, 10,000 পিস অর্ডার দিচ্ছে, ওইটার জন্য আমি যে প্যাটার্নটা বানাচ্ছি ফাইনাল প্যাটার্ন, ওটাই হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। তাহলে দেখেন, এখনও কিন্তু মার্কারের আলোচনা আসে নাই। প্রোডাকশন প্যাটার্ন বানানোর পর সেটাকে গ্রেডিং করব, যে এল সাইজের প্যাটার্ন বানাই আমরা এম করতেছি, এস করতেছি, বা এল সাইজের প্যাটার্ন বানাই সেটাকে আবার এক্সেল বানাচ্ছি, ডাবল এক্সেল বানাচ্ছি, বাড়াই বা কমাই, দুইটাই গ্রেডিং। এবার আজকের আলোচনায় আসি, এগুলোও কিছু দূর পড়াইছিলাম। মার্কার মেকিং, প্যাটার্ন যখন হয়ে যাবে তারপরে মার্কার আপনাদেরকে দেখাইছি যে লেকট্রা মডারিসে আমার একটা বেসিক রেশিও মেনটেন করে, যে বায়ার যদি প্যাকিং রেশিও বলে 1:2:1, একটা মিডিয়াম, 2টা লং, আর একটা হচ্ছে এক্সট্রা লং এক্সেল, এরকম 4 রেশিও দিয়ে 20,000 পিস। তার মানে মিডিয়াম পিস 4,000, তারপরে মিডিয়াম পিস 5,000, লার্জ পিস 10,000, এক্সট্রা লার্জ পিস 5,000, এভাবে 20,000 যদি সে অর্ডার করে, তখন সেটার জন্য আমাকে ওই রেশিও ফলো করে মার্কার বানাইতে হবে। এবং মার্কার বানানোর পর এখানে আমাকে হিসাব করতে হবে যে আমার ফ্যাব্রিকের রোল কয়টা আছে, এবং ফ্যাব্রিকের যে একটা রোল, ফ্যাব্রিক কিন্তু রোল আকারে আসে। ছবিটা একটু দেখাই। এই যে এরকম রোল আকারে ফ্যাব্রিক আসে, এরপর সেই রোলটা আমরা জাস্ট দুইভাবে মেজারমেন্টটা পাই। একটা হচ্ছে এই ফ্যাব্রিক রোলটার ঠিক প্রস্থ কতটুকু, 55 ইঞ্চি নাকি 54 ইঞ্চি নাকি 50 ইঞ্চি নাকি 46 ইঞ্চি, প্রস্থ কতটুকু, যেটা আবার আমরা দোকানে বহর হিসাবে চিনি, যে 2.5 হাত বহরের কাপড়, 1.5 হাত বহরের কাপড়, 3 হাত বহরের কাপড়। তো এটা হচ্ছে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে
ইঞ্চিতে মেজার করি, যে প্রস্থে এত ইঞ্চি, দৈর্ঘ্যে হইতে পারে এটা হচ্ছে দৈর্ঘ্যে হতে পারে এটা 50 মিটার, বা দৈর্ঘ্যে হতে পারে এটা 100 মিটার, 120 মিটার। তো আমার কিন্তু ফ্যাব্রিকের একটা ওভারঅল আইডিয়া থাকে, আর সেই অনুযায়ী আমি যখন মার্কার বানাবো, এটা আপনাদেরকে বলে দিছিলাম যে যখন আমরা সফটওয়্যারে এক একটা প্যাটার্ন বানাই, সেই প্যাটার্নগুলো কিন্তু আমরা সেন্টিমিটারে মেজারমেন্ট করি। ওকে বলি যে এটার দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, যে একটা স্লিভ, শর্ট স্লিভ, দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, আর এদিকে হচ্ছে যে আর্ম হোলটা স্কাই লেন্থ, এটাকে স্কাই লেন্থ বলে, এই স্কাই লেন্থটা হবে হচ্ছে 7 সেন্টিমিটার। ও ওইভাবে আমাকে প্যাটার্ন বানায় দিবে। প্যাটার্ন বানায় দিলে ও যখন আবার মার্কার বানাবে, আমি ওকে যখন রেশিও বলে দিব, আমি যখন বলবো যে আমার এই কাটিং টেবিল, এইটা ধরেন আমার কাটিং টেবিল তো আরও বড় হয়, এই পুরো রুমের সমান হয় বা আরও বড়। তো এইটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু বলে দিতে হবে, যে এটার প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার, সরি 60 ইঞ্চি, আর ইঞ্চিটা ওরা অটোমেটিক আবার সেন্টিমিটারে নিয়ে নেবে। 60কে 2.54 দিয়ে গুণ করলে কত হয়? 60কে 2.54 দিয়ে 25.4 গুণ হচ্ছে 6, তাহলে 100, এটা হচ্ছে এটা 152 সামথিং সেন্টিমিটার, 152.4, হ্যাঁ 152.4 সেন্টিমিটার। তো এই 152.4 সেন্টিমিটার আমার হচ্ছে প্রস্থ, আর আমার দৈর্ঘ্য আমি বলে দিলাম, যদি দৈর্ঘ্যটা কাটিং টেবিলের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে 10 মিটার সমান কি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 10 মিটার সমান 1000 সেন্টিমিটার। তাইলে আমি মার্কার বানানোর সময় লেকচার মডারিসে বলে দিলাম যে আমার টেবিলের লেন্থ বা আমার মার্কার লেন্থ হবে হচ্ছে 1000 সেন্টিমিটার দৈর্ঘ্যে, প্রস্থে হচ্ছে 152 ওই যে 2-4টা অ্যালাউন্স বাদ দিলাম, 152 সেন্টিমিটার। ও তখন ওটার ভিতরে আপনি যে প্যাটার্ন বানাইছেন, প্রোডাকশন প্যাটার্ন বানাইছেন, গ্রেডিং করছেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস আপনার রেশিও অনুযায়ী বানানো আছে। তো বানানোর পর এটা জাস্ট মার্কারে বলে দিবেন, ও অটো জেনারেট করে দিবে। এবার মার্কারেরও প্রকারভেদ আছে, এটা আমরা মার্কার চ্যাপ্টারে গিয়ে পড়ব। তো এই প্রকারভেদ ওয়াইজ আমরা হচ্ছে বিভিন্ন এফিসিয়েন্সির মার্কার, বা এটা আবার আছে, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। আচ্ছা, সুজন একটু দাঁড়ান, ঘুরেন। সুজনের শার্টটা কি শার্ট? কটন, কিন্তু এটা ফ্যাব্রিকের ভিতর কি চেক ডিজাইন, তাই না? আবার রিমন যেটা পরে আছে ওটা হচ্ছে স্ট্রাইপ ডিজাইন। হ্যাঁ সুজন বসে, যেটা হচ্ছে শুধু স্ট্রেট লাইন সেটা হচ্ছে স্ট্রাইপ, আর যেটা হচ্ছে চেক, মানে এগুলো তো বুঝেন, একটা হরিজন্টাল স্ট্রাইপ, একটা ভার্টিক্যাল স্ট্রাইপ, আর একটা হচ্ছে চেক। তো এরকম যখন হচ্ছে আমার এই হরিজন্টাল স্ট্রাইপ, মানে সোজা সোজা রেখা, সরল রেখার একটা কাপড় আসবে, সেই কাপড়টার আমার যে মার্কারটা বানাবো সেটা যেভাবে কাটবো, আর আমার হচ্ছে চেকেরটা যেভাবে কাটবো, বা যেটা কামরান যেটা পড়ে আছে এটা হচ্ছে এওপি, অল ওভার প্রিন্টিং, ওইটা যেভাবে কাটবো, আমার এক একটার কি মার্কারের জন্য এক এক রকম ক্রাইটেরিয়া থাকবে না? কিছু জায়গায় আমাকে লাইন মিলাইতে হবে, এবং এটা ওয়ান অফ দ্য টাফেস্ট অপারেশন, মানে গার্মেন্টসের যে প্রোডাকশনের ভিতর ওয়ান অফ দ্য টাফেস্ট অপারেশন হচ্ছে মিলানো, স্ট্রাইপ মিলানো। এবং এইটা খুবই কমন, খুবই সহজে এই ফল্টটা হয়, যেটা আমরা আপ ডাউন ফল্ট বলি। আপনারা যদি 2 হাত আপনাদের মিলান, মানে দোয়া মোনাজাত ধরার মতো, 2 হাতে কিন্তু একটা অর্ধচন্দ্র তৈরি হয়, তাই না? তো আপ ডাউন ফল্টটা কি, যখন আপনার যে কোনো একটা সাইড উপরে উঠে যাবে বা যে কোনো একটা সাইড নিচে নেমে যাবে, মিলাইতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় কমন একটা ফল্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং এইটা বিভিন্ন জায়গায় হইতে পারে। এটা স্লিভ অ্যাটাচের সময় হইতে পারে, সাইড সিমের সময় হইতে পারে, শোল্ডার জয়েনের সময় হইতে পারে, এবং এই প্রবলেমটা বিভিন্নজন বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করে। সলভ করতে গিয়ে অনেক সময় তারা হচ্ছে নতুন প্রবলেম সৃষ্টি করে ফেলে। তো এটা আমি হচ্ছে এই সামনে আলোচনার সময় আবার আসবো। ওকে, তাহলে আমি মার্কারটা ডিজাইন করে ফেললাম, তৈরি করে ফেললাম। মার্কার তৈরি করার পর এবার কী করতে হবে? ফ্যাব্রিক স্প্রেডিং করতে হবে। এটাও আপনারা স্প্রেডিংয়ের চ্যাপ্টার আছে, ওখানে আবার ডিটেল পড়বেন। ফ্যাব্রিক স্প্রেডিংয়ের ভিতর এখানে ম্যানুয়াল মেথড আছে, সেমি অটোমেটিক মেথড আছে, অটোমেটিক মেথড আছে। আপনাদেরকে অলরেডি আমি ভিডিও দেখাই ফেলছি, আবার এই চ্যাপ্টারটা ডিটেল পড়বো সামনে। কাটিং ইন্ডাস্ট্রিতে যে কাটিংটা হয়, এখন কাটিংও সিমিলার, যে আপনারা ম্যানুয়াল কাটিংও করতে পারেন চাইলে, যেটা হচ্ছে একদম স্যাম্পল ফ্যাব্রিকগুলা এখন তো মানে অটোমেটিক মেশিন চলে আসছে। আগে হচ্ছে যেমন আপনাদের সিনিয়র শান্ত, ওর যে একটা সেট আপ আছে, সুইং সেট আপ আছে, এটা তো জানেন,
আচ্ছা, অনেকে জানেন না। ওর নিজের একটা গার্মেন্টস সেট আপ আছে ছোটোখাটো। তো ওরা ওখানে কি ইউজ করে, ওদের হচ্ছে মনে হয় একটা স্ট্রেট নাইফ আছে। তো স্ট্রেট নাইফ আমার যতক্ষণ ছিল না ততক্ষণ ওরা কাঁচি ইউজ করতো। কাঁচি দিয়েই হচ্ছে ওরা থান কাপড় এভাবে সব সাজাইতো, পুরোটাই ম্যানুয়াল স্প্রেডিং, ম্যানুয়াল কাটিং। আর ওইটা ছাড়া সেমি অটোমেটিক কাটিং আছে, যেটা হচ্ছে মেশিনটা পাওয়ারে চলে, মেশিনে একটা মোটর লাগানো থাকে, সেই মোটরের জোরে চলে। আর অপারেটর শুধু হচ্ছে নিজে ডিজাইন করে করে নিজে ওই মার্কারটা অনুযায়ী জাস্ট কাটে ফ্যাব্রিকটা, যেটা সব জায়গায় ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতেও যেটা এখন মানে সব ইন্ডাস্ট্রিতে দেখবেন এটা আছে। ওটা হচ্ছে সেমি অটোমেটিক। আর অটোমেটিক কোনটা, যেটা হচ্ছে একটা কম্পিউটার নিজে চলতেছে, চলতে চলতে নিজের মাথাটা এসে ড্রিল করে করে কাটতেছে। ওটা দেখছেন না ভিডিওতে? আরে মনে পড়ছে নাকি? এটা তো আগের ক্লাসেও আলোচনা করছিলাম। এই যে এটার কথা বলতেছি। এই যে এটার কথা বলতেছি। তো কাটিংও এরকম 3 প্রকার, ম্যানুয়াল, সেমি অটোমেটিক, অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, এটাই। কিন্তু এটা হচ্ছে শর্টস, মানে এটা হচ্ছে জাস্ট পোর্ট্রেটভাবে ভিডিও করছে। আর আপনি করছেন ল্যান্ডস্কেপ, ওখানে হচ্ছে পুরো কম্পিউটার, পুরো মেশিনটা আসছে। ওটা হচ্ছে, এটা তো এত ছোটো মেশিন না, অনেক বড় মেশিন। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল মোটামুটি। আচ্ছা, কাটিং। এবার কাটিংয়ের পর গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা মানে কি বলবো, মানে এটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। এবং এটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আমরা প্রথম জয়েন করলাম, আমাদের সিনিয়ররা আমাদেরকে এভাবে, আমরাও একটা ইন্টার্ন পিরিয়ডে ছিলাম চাকরিতে জয়েন করার পর 3 সপ্তাহ। তো ওই ইন্টার্ন পিরিয়ডের ভিতর বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সিনিয়র ছিল বা যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের ছিল, ওনাদের দায়িত্ব ছিল যে আমাদেরকে ওনাদের ডিপার্টমেন্ট সম্পর্কে বলা, বুঝিয়ে দেওয়া। তো কোয়ালিটি অ্যাসিউরেন্স আমাদের যে ডিপার্টমেন্টটা ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, কোথাও কিউএফডি, কোথাও কিউএ, কোথাও কিউসি, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিউরেন্স, এটার বিভিন্ন নাম আছে। তো ওখানে যখন গেছিলাম আমাদেরকে খুব ইন্টারেস্টিংভাবে মানে এই জিনিস আমাদেরকে বলা হয়েছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ 3 প্রকার, 3 ধরনের কাজ হয়। একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কাজ, যেটা সরাসরি ভ্যালু অ্যাডিশন করে। আচ্ছা, ভ্যালু অ্যাডেড কাজ কোনটা হতে পারে? ওখানে যে একটা সুপারভাইজার, সেই সুপারভাইজার যে করতেছে, হচ্ছে লিস্ট করতেছে, তালিকা করতেছে যে আজকে 1 ঘন্টায় এই লাইনে প্রোডাকশন হয়েছে 120 পিস, পাশের লাইনে গিয়ে দেখতেছে এখানে 150 পিস, প্রতি ঘন্টায় ঘন্টায় লেখে না ডেইলি আপডেট বের করার জন্য? এটা কি ভ্যালু অ্যাডেড কাজ? আচ্ছা, তারপর হচ্ছে একজন গতকালকে ছুটিতে মানে অসুস্থতার জন্য অ্যাবসেন্ট ছিল, সে আজকে এসে দরখাস্ত করছে যে আমি হচ্ছে অ্যাবসেন্ট ছিলাম, ওই দিনটা ছুটি মঞ্জুর করার জন্য আবেদন। বা আরেকজন একটু বাড়ি যাবে, সেটার জন্য সে ছুটির আবেদন করতে আসছে, দরখাস্ত লিখতেছে। এটা কি ভ্যালু অ্যাডেড কাজ? এটা ভ্যালু অ্যাডেড কাজ না। কিন্তু ওই যে আমি যে লিস্ট করতেছি ওটা ভ্যালু অ্যাডেড কাজ। আচ্ছা, তারপর একজন অপারেটর সরাসরি সেলাই করতেছে, এটা কি ভ্যালু অ্যাডেড কাজ নাকি ভ্যালু অ্যাডেড কাজ না? হ্যাঁ, ভ্যালু অ্যাডেড। এটা ভ্যালু অ্যাডেড, ওটার পক্ষে কে? সেলাই করতেছে অপারেটর। হ্যাঁ, বাকিরা কি বলে? এটা কি ভ্যালু অ্যাডেড কাজ? সেলাই করতেছে অপারেটর। আচ্ছা, ইমন বলতেছে এটা ভ্যালু অ্যাডেড, বাকিরা তাহলে বলতেছেন নন ভ্যালু অ্যাডেড। প্রশ্নটা আবার করব। ভ্যালু অ্যাডেড মানে যেই কাজটা ভ্যালু অ্যাডিশন করতেছে। ভ্যালু মানে কি? মূল্য। যেই কাজটা আমরা বেচতে পারবো বা যেই কাজটার একটা মূল্য আছে, ওটার মূল্য নাই। আচ্ছা,
আমি আরেকবার তাহলে ক্লিয়ার করি। ভ্যালু অ্যাডিশন হচ্ছে যে যেমন ধরেন ভ্যালু অ্যাডেড হবে, বুঝিনি। সে তো স্যালারি পায়, ওইটা তো ঠিক আছে, কিন্তু মানে ভ্যালু অ্যাড করা বা ভ্যালু জেনারেট করা মানে হচ্ছে এই যে না, ভ্যালু জেনারেশন বা ভ্যালু অ্যাড করা মানে হচ্ছে ধরেন একজন একটা কেক বানাইছে, সেই কেকটা সে হচ্ছে তার ফেসবুকে ফুড মানে কি বলবো ফুড ক্যাটারিং কোম্পানি আছে, সে হচ্ছে মানে ওই সার্ভিস আছে, সে ওখানে কেকটা বিক্রি করতে পারতেছে, কেকটা বিক্রি করার জন্য সে বিজ্ঞাপন দিচ্ছে এবং কেকটা সে বেচলো, তাহলে সে ওখানে ভ্যালু অ্যাড করলো বা ভ্যালু জেনারেট করলো, যেখান থেকে ভ্যালু আসতেছে, পয়সা আসতেছে, টাকা আসতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড, ওইটাই ভ্যালু অ্যাডিশন। আর আরেকটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড, যেটা সরাসরি মানি জেনারেট করতেছে না, রেভিনিউ জেনারেট করতেছে না, যেটা এখন মানে এখানে ফিউচারের কিছু নাই, যেটা এখন টাকা, যেটা সরাসরি টাকা জেনারেট করতেছে না, রেভিনিউ জেনারেট করতেছে না, ওটা নন ভ্যালু অ্যাডেড। আর আরেকটা হচ্ছে টাকা জেনারেট করতেছে না কিন্তু টাকা জেনারেট করার জন্য ওটা দরকার। আপনারা এইভাবে নিজেদেরকে বলতে পারবেন না, আমরা এখানে এগুলো কাজের উদাহরণ দিচ্ছি, মানুষের উদাহরণ দিচ্ছি না। আচ্ছা, তো আমাদেরকে এটা শেখানো হয়েছিল, তারপর আমাদেরকেও এরকম কোশ্চেন করা হয়েছিল যে কোনটা ভ্যালু অ্যাডেড, কোনটা নন ভ্যালু অ্যাডেড, কোনটা নেসেসারি নন ভ্যালু অ্যাডেড। তো আমরাও আপনারা যেমন আনসার দিচ্ছেন আমরাও এরকম আনসার দিচ্ছিলাম। অপারেটর, সে যে সেলাই করতেছে, এটা ডেফিনেটলি ভ্যালু অ্যাডেড কাজ বা ভ্যালু জেনারেটিভ কাজ। ওই হচ্ছে মানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন অপারেটরই ভ্যালু জেনারেট করে বা ভ্যালু অ্যাড করে। আর টেক্সটাইল যে কোম্পানিগুলো যেখানে মেশিনের মাধ্যমে ডাইং হচ্ছে, মেশিনের মাধ্যমে হচ্ছে যে নিটিং হচ্ছে, উইভিং হচ্ছে, কাপড় তৈরি হচ্ছে, এগুলা মেশিনরা ভ্যালু অ্যাডেড কাজ করে ওখানে। আর ওখানে যেই অপারেটররা বা যেই ইঞ্জিনিয়াররা এই মেশিন কন্ট্রোলের বা ওভারলুক করার দায়িত্বে থাকে, সেটা হচ্ছে নেসেসারি নন ভ্যালু অ্যাডেড কাজ। কোথায়? গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল ফ্যাক্টরিতে, যেখানে মেশিন কাজ করতেছে। আবার গার্মেন্টসেও, রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিতেও, যেখানে হচ্ছে আইরা আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা, যারা এফিসিয়েন্সি ইমপ্রুভ করতেছে, ক্যাপাসিটি চেক করতেছে, প্রোডাকশন টিমের লোকজনরা যারা হচ্ছে প্রোডাকশন রেকর্ড করতেছে এবং তাদেরকে যেই টার্গেট দেওয়া হচ্ছে, ফোরকাস্ট দেওয়া হচ্ছে, সেটা ওরা বাস্তবায়ন করতেছে, টার্গেট অনুযায়ী কাজ বের করে দিচ্ছে। বা হচ্ছে কোয়ালিটি, যারা কোয়ালিটি এনশিওর করতেছে, এরা হচ্ছে নেসেসারি নন ভ্যালু অ্যাডেড। আর একদম নন ভ্যালু অ্যাডেড কোনটা? যে আমার ছুটির দরকার, আমি ছুটির দরখাস্ত করতেছি, আমি অসুস্থ ছিলাম, আমি দরখাস্ত করতেছি। পেপার ওয়ার্ক যে জিনিসগুলা, এই পেপার ওয়ার্ক কি আমরা বাইরকে সেল করতে পারতেছি? বাইরকে আমরা কি সেল করতেছি? প্রোডাক্ট। গার্মেন্টস হতে পারে, কালার্ড ফ্যাব্রিক হতে পারে, ওভেন বা নিট ফ্যাব্রিক হতে পারে, ওইটাই প্রোডাক্ট যেটা সেল করতেছি। কিন্তু ওইটা সেল করার জন্য, ওইটা তৈরি করার জন্য আমার কি এই সুপারভাইজার বা বলেন বা আই বলেন, এদেরকে লাগতেছে না? হ্যাঁ, তো তাহলে ওরা হচ্ছে নেসেসারি নন ভ্যালু অ্যাডেড, ওরা ভ্যালু অ্যাড করতেছে না। মানে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিতে একমাত্র ভ্যালু অ্যাড করে শুধু অপারেটররাই। তো ওরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং ওরাই সবচেয়ে নিগৃহীত অংশ। আচ্ছা, তো এইটার সাথে এবার সর্টিং নাম্বারিং বান্ডেলিংয়ের সম্পর্ক কী? সর্টিং নাম্বারিং বান্ডেলিং, এটা তারা কিছু বুঝতেছেন, আইডিয়া পাচ্ছেন এটা কি? সর্টিং মানে হচ্ছে সর্ট করা। যে আমি বললাম যে যারা আজকে 9:30-র ভেতর ভার্সিটিতে আসছেন তারা এই কাতারে বসেন, যারা আজকে 9:45-এর ভেতর আসছেন তারা এই কাতারে বসেন, যারা আজকে 9:55-র ভেতর আসছেন তারা ওই কাতারে বসেন, ওই কলামে বসেন। তাহলে আমি কি করলাম? সর্টিং করলাম। সর্টিং করার পর এরপর আমি এখানে নাম্বারিং করলাম যে এখানে 1 নাম্বার কলামে কে কে আছে, 1, C1, C2, C3, C4। আচ্ছা সরি, এটা C1 তাই তো, C1A, C1B, C1C, C1D। তারপরে আবার আমি এখানে নাম্বারিং করলাম যে C2A, C2B, C2C, C2D। আবার ওখানে নাম্বারিং করলাম C3A, C3B, মানে A, B, C, D, E, F। আপনারা 6 জন আছেন, C3A, C3F এভাবে মার্কিং করে দিলাম। তাহলে আমি নাম্বারিং করলাম। আর নাম্বারিং করার পর কী করলাম? আমি বান্ডেল করলাম, টিম আপ করে দিলাম। যে এই যে যারা C1 ABCD আপনারা একটা টিম, যারা C2 ABCD একটা দল, যারা C3 A থেকে F পর্যন্ত, জুলিয়ান থেকে বিজয় পর্যন্ত আপনারা একটা দল। তাহলে আমি বান্ডেলিং করে দিলাম। তাহলে হ্যাঁ, সবই বলতেছি।
এই যে আমি যে সংজ্ঞাটা ব্যাখ্যা করলাম, এটা কি বুঝতে পারছেন? সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং। আচ্ছা, তাহলে এটা কেন করতেছি? তাই তো, রাইট, এটা কেন করতেছি? এটা তো নন ভ্যালুয়েটেড কাজ মনে হচ্ছে, তাই না? আগে আমরা জানি যে এটা আমরা কেন করতেছি। সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং না করে কাপড় যে ও কাটলো, ও যে 100টা টুকরা, মানে 100টা কাপড় আমি বিছাইছি, বিছানোর পর এখানে একটা স্লিভ কাটা হয়েছে, 100টা ফ্যাব্রিক থেকে এম সাইজের স্লিভ কাটা হয়েছে। তো কাটার পর এখান থেকে তো যে কোনো কাপড়ের টুকরা নিয়ে ও আরেকটার সাথে সেলাই করতে পারে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্রথম ফ্যাব্রিক লে উপর থেকে, এটা হচ্ছে দ্বিতীয় ফ্যাব্রিক লে, ঠিক আছে? সরি, লে না, প্লাই। প্রথম ফ্যাব্রিক প্লাই, দ্বিতীয় ফ্যাব্রিক প্লাই। এখানে 100টা প্লাই আছে, 100টা প্লাই মিলে একটা লে, ওয়ান লে বা ফার্স্ট লে। তো এরপর আমি এখান থেকে যেই ফ্রন্ট পার্টটা কাটলাম, সেটা এখান থেকে যে স্লিভ কাটলাম তার সাথে সেলাই করতে পারবো না? আচ্ছা, ওকে। এটা একটা 2D টেবিল, ঠিক আছে? এই টেবিলটা আঁকছি। এবার এই টেবিলের উপর আমি হচ্ছে ফ্যাব্রিক লে বসাইছি। ফ্যাব্রিক লে মানে কি? এখানে 100টা ফ্যাব্রিক প্লাইস আছে, ঠিক আছে? 100টা ফ্যাব্রিক প্লাইস সমান এক লে। সেই লের উপর আবার মার্কার বসাইছি। ওই যে ওটা দেখাইছিলাম না, যে মার্কার আমরা পাতলা কাগজে প্রিন্ট করি, প্রিন্ট করে উপরে ট্যাপ মেরে বসাই দিই। বসানোর পরে এবার আমি হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে এম এর স্লিভ, ঠিক আছে? মিডিয়ামের স্লিভ। আর এখানে আছে হচ্ছে মিডিয়ামের ফ্রন্ট পার্ট, এখানে আছে মিডিয়ামের ব্যাক পার্ট, এখানে আছে মিডিয়ামের স্লিভ। মিডিয়ামের দুইটা স্লিভ লাগবে না আমার? রাইট স্লিভ আর লেফট স্লিভ দুইটা লাগবে না? রিমন, এখানে বুঝেন, স্লিভ কয়টা লাগবে আমার? দুটো লাগবে, তাই না? তো এবার এখানে কয়টা কাপড়ের টুকরা আছে? চারটা। হ্যাঁ, এখানে 4টা কাপড়ের টুকরা। আর এখানে কয়টা কাপড়ের টুকরা বিছাইছি? 100টা বিছাইছি। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, এখানে 400টা কাপড়ের টুকরা, রাইট। তো আচ্ছা, 400টা টুকরা ওইটা আপাতত মাথা থেকে ফেলে দেন। 100টা যে কাপড়ের টুকরা আমি বিছাইছি, তার ভিতর প্রথম কাপড়ের টুকরা ফার্স্ট প্লাই, এখানে কয়টা টুকরা আছে? 4টা আছে না? আবার আমি লিখতেছি এম স্লিভ, এম স্লিভ, এম ফ্রন্ট পার্ট, এম ব্যাক পার্ট। এটা হচ্ছে প্রথম যে কাপড়ের টুকরাটা, সেখান থেকে 4টা ছোট কাট প্যানেল পাইছি, বডি প্যানেল পাইছি। এবার সেকেন্ড প্লাই মানে দ্বিতীয় যে কাপড়ের টুকরাটা থান কাপড়ের, সেখানে আবার কয়টা পাবো? আচ্ছা, তো মিডিয়ামের 4টা টুকরা পাইলাম, তাই না? তো এবার আমি যদি এইখান থেকে 3টা টুকরা নিই, একটা স্লিভ না নিয়ে, আর সেই স্লিভটা যদি এখান থেকে নিতে পারবো না? নিয়ে সেলাই করতে পারবো না? সেলাই করলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। কার মনে হয় সমস্যা হবে? না, কাপড় নষ্ট হবে না, এগুলো আমার আছে, এগুলো আমি আলাদা করে রাখছি। কাপড় নষ্ট হয় নাই, আমি কাপড়টা অন্য জায়গায় রেখে। সেম ফ্যাব্রিক, হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন ইয়েতে যাবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যাবেন বা নিজের চোখে যখন দেখবেন, এগুলা কিন্তু ছোট ছোট কাপড়ের টুকরা না, অনেক বড় বড় কাপড়ের টুকরা। আর স্পেশালি যখন ডাই করা হয় ফ্যাব্রিক ডাই করার সময় সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ থাকে হচ্ছে ফ্যাব্রিকটাকে ইউনিফর্ম করা। ফ্যাব্রিকের প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় সমান ডাই দেয়া, ইউনিফর্ম ডাইং করা, মানে যাতে সামনে আর পিছনে একই রকম লাগে দেখতে, এইটাই ইনশিওর করা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবং এটা প্রায় ক্ষেত্রেই এটা একটা রিস্ক থেকে যায় যে এটা আমি একরকম করতে পারতেছি কি না। এবং একই ফ্যাব্রিকের প্লাইয়ের ক্ষেত্রে, ফ্যাব্রিকের যে রোল আছে, ফ্যাব্রিকের রোলে নেই তো আমি ফ্যাব্রিক বিছাচ্ছি, তাই না? তারপর একটা রোল শেষ হয়ে গেলে আবার আরেকটা রোল থেকে ফ্যাব্রিক এনে বিছাচ্ছি না। এখানে রোল টু রোল বা ব্যাচ টু ব্যাচ অনেক সময় শেড ভ্যারিয়েশন হয়, রং ভ্যারিয়েশন হয়ে যায়। রং ভেরিয়েশন বলতে কেমন রং ভেরিয়েশন? খুবই সূক্ষ্ম পরিমাণে রং ভেরিয়েশন হয়। যেমন একটা প্র্যাকটিক্যাল দেখাই। দেখাচ্ছি, আমি সবই দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে সবাই একটু সামনের দিকে তাকান। এটা জুম ইন হবে না আর? আচ্ছা, জুম ইন হবে না। এই যে আমি এখন রং সিলেক্ট করব, ঠিক আছে? এই যে রংটা নিউ একটা রং, এই যে এখানে যে রংটা দেখা যাচ্ছে, আমি যদি এবার তার পাশের রংটা সিলেক্ট করি, আমি কিন্তু রং চেঞ্জ করছি। এখানে কি আপনারা পার্থক্য বুঝতে পারছেন? একদমই বোঝা যায় না বলতে গেলে, তাই না? বড় করেও যখন দেখবেন এই একই রং দিয়ে যখন আমি 10,000 গজ মানে কাপড় ডাই করে নিয়ে আসবো, রং করে নিয়ে আসবো, তার ভিতরে কিন্তু রং এই যে দুই একটা এরকম শেড তৈরি হয়ে যাবে। একটা হবে এরকম শেড, একটা হবে এরকম শেড, একটা হবে এরকম শেড। এই যে এটা একটু হালকা হয়ে গেছে, একটা হবে এরকম শেড, একটা এরকম শেড, একটা এরকম শেড। এই যে এটা একটু চেঞ্জ হয়ে গেল। এখানে এই দুইটা কিন্তু আবার সিমিলার কালার, তাই না? এবং এই কালারটা আমাদের চোখে হয়তো আটকাচ্ছে না, কিন্তু কারো না কারো চোখে আটকাবেই। এবং মানে যারা হচ্ছে মানে ব্যাপারটা কীরকম, ধরেন মোস্ট অফ দ্য ডিশ, যেই দোকান মানে যেই জিনিসগুলো রান্না করা হয়, মানে দোকানে যে রেস্টুরেন্টে খাবার বিক্রি করা হয়, এটা তো আপনারা খেয়ে ফেলতেছেন কিনে, তাই না? কিন্তু মাস্টার শেফ অস্ট্রেলিয়া বা মাস্টার শেফ কানাডা, ওগুলোর অ্যাডভার্টাইজ দেখছেন? ওই যে কোনো একটা শোর, যে জাজ এসে কী পরিমাণে বকাঝকা করে যে এটা কী রান্না করছো, এটা মানে যারা হচ্ছে ওই ক্যাটাগরির লোক, যারা হচ্ছে ওই পরিমাণে নিজের টেস্ট বার্ড যে ওইভাবে কন্ট্রোল, মানে যে তার টেস্ট বুঝে আলাদা করে, সে আপনার রান্নার কোন জায়গায় কী বেশি হয়েছে কম হয়েছে, ভাতটা কি একটু কম সিদ্ধ হয়েছে নাকি আরও 2 মিনিট বেশি সিদ্ধ করা লাগতো, টেম্পারেচার বেশি হয়ে গেছে নাকি টেম্পারেচার কমায় আরও 5 মিনিট রেখে দেওয়া লাগতো, ওরা ওগুলো পর্যন্ত বলে দিতে পারবে। তো এই শেড ভেরিয়েশন আপনারা চোখে দেখতেছেন না বা চোখে ধরতে পারতেছেন না, কিন্তু এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বা বাইরের জন্য একটা বড় ইস্যু, যে এতটুকু যে শেড ভেরিয়েশন হবে এইটা আমরা রিস্ক নিতে পারবো না। এবং এই জন্য এইটা খুব কড়া করে এনশিওর করা হয় যে কাপড়ের যে টুকরাটা, যেই কাপড়ের টুকরা থেকে আমি একটা স্লিভ, 2টা স্লিভ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট কাটছি, এই কাপড়ের টুকরা থেকেই যেই টুকরাগুলো পাইছি সেগুলোই যাতে সেলাই হয়। মানে সেকেন্ড প্লাইয়ের কাপড়ের সাথে ফার্স্ট প্লাই সেলাই হইতে দেওয়া যাবে না। ফার্স্ট প্লাইয়ের সাথে ফার্স্ট প্লাইয়ের কাপড়গুলোই সেলাই হবে, সেকেন্ড প্লাইয়ের সাথে সেকেন্ড প্লাইই হবে, যাতে এই অল্প যে শেড ভ্যারিয়েশন এটাও যাতে না থাকে। বুঝছেন না? বুঝেন নাই? এখন হয় না তো, এটা সেম কালার হয় না বলতে, স্পেশালি যখন আমি 10,000 গজ কাপড় অর্ডার করব, 10,000 গজ না, আমি হচ্ছে 1,000 গজ কাপড়ই অর্ডার করব। এই যে দেখেন এর ভিতরে 8টা শেড হয়ে গেছে, সরি 8টা শেড না, শেড এ, শেড বি, পাঁচটা স্যাম্পল রাখছে। এইটা জুম করছি, জুম হচ্ছে না, একটু হ্যাং করতেছে। কিছু কিছু জায়গায় খুব বেশি বোঝা যাচ্ছে যে এখানে শেড ভেরিয়েশন সহজে বোঝা যাচ্ছে, এখানে শেড ভেরিয়েশন বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আবার মানে আমি দেখে ওইরকম খুব ভালোভাবে বুঝতেছি না। আর যারা হচ্ছে করে, যাদেরকে ওইরকম কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা জব করতে যায়, তাদের হচ্ছে মানসেল টেস্ট করে।
হ্যাঁ এই যে এইভাবে, এই যে সবাই এদিকে তাকান, এই যে এইভাবে পাশেরটায় দেখা যাচ্ছে মার্বেল, বিভিন্ন রকম মার্বেল, এইভাবে এই যে এই টাইপের মার্বেল আপনাদেরকে এইভাবে হচ্ছে মিলাই মিশাই দিবে। এটা কিন্তু মোবাইলেও গেমস আছে এরকম সিমিলার গেমস, যে মিলাই মিশাই দিবে। আপনাকে নীল থেকে সবুজের দিকে যাইতে হবে, তারপর লাল থেকে হলুদের দিকে যাইতে হবে। ভেতরে আপনি যে কয়টা ভুল করবেন, মানে ভুল মানে কেমন ভুল, রিমন এখানে যেমন ধরেন আপনারা যদি একটা এক্সেল শিট হিসাব করেন, তাহলে রিমন এখন বসে আছে D4 সিটে বসে আছে, ওকে D4এই বসাইতে হবে। ওকে যদি আপনি D4-এ না বসাই D5-এ বসান, এটা নেগেটিভ হবে। ওইভাবে এখানে সম্ভবত 200-তে মার্কিং করা হয়। 200-তে মার্কিং করা হলে 160-এর নিচে থাকলে মানসেল, এবং এই মানসেল টেস্টটা 6 মাস পর করাইতে হয়। যারা কোয়ালিটি অ্যাসিউরেন্স কিউএতে থাকে বা ফ্যাব্রিক টেকনোলজিস্ট এরকম কিছু হয়। আপনি কোথায়, নিটিংয়ে আছেন নাকি কিসে? উইভিংয়ে আছেন। ও, আপনাদের তো মনে হয়, আপনাদের কি মানসেল টেস্ট করা লাগে ওখানে যারা কোয়ালিটি অ্যাসিউরেন্সে থাকে? এটা RMG-তে আছে। RMG-তে যারা কিউএ বা কিউসিতে আছে, কোয়ালিটি অ্যাসিউরেন্স কোয়ালিটি কন্ট্রোলের এক্সিকিউটিভ, তাদের সবার মানসেল টেস্ট করা থাকতে হয় এবং 6 মাস পর পর এটা রিনিউ করতে হয়। প্রায় চেঞ্জ হয় বলতে এইটা এরকম লোক খুঁজে পাওয়া কঠিন, যারা নিজেরা একদম রঙের ব্যাপারে, যাদের চোখে একদম সূক্ষ্ম জিনিসটা আটকায় যায়। আর এখানে আরেকটা ব্যাপারও আছে, যখন আমরা তো মানুষ, মানে যখনই মানুষকে যেই জায়গায় দেয়া হয় সে কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে এক্সপার্ট হতে থাকে। আমার নিজেরই, আমরা কলিগ জয়েন করছিলাম, আমরা মানে একসাথে MTO যারা জয়েন করছিলাম, নিজেদের ভেতর ভালো সম্পর্ক ছিল, 7-8 জন মেল ফিমেল মিলে। তো আমরা নিজেরা লাঞ্চ টাইমে মিট করে দেখতাম। তো আমি যেমন আমার লাস্ট জবে আমি যখন আইতে ছিলাম, আমি আইয়ের ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছিলাম। যে কোয়ালিটি অ্যাসিউরেন্সে ছিল সে কিন্তু ছোটো ছোটো শেড ভেরিয়েশনগুলো ধরে ফেলতে পারতো, আমার সামনে বলতো এই দেখেন এই দুটো মানে ভেরিয়েশন। আমি কিন্তু দেখে বলতাম কই আমি বুঝতেছি না, সে বলবে না এটা হচ্ছে একটু ডিপ, এটা হচ্ছে একটু লাইট। তো এরকম আমিও 2-3 বার দেখলে তখন আমার চোখেও একটু একটু করে জিনিসটা ধরা পড়তো। তো তাদের হচ্ছে এই টেস্টটা করা প্রতি 6 মাস পর করা লাগে। আর আপনারা নিজেরা তো এই টেস্টটা তো মনে হয় দেখছেন। এটা কোভিড ভাইরাস। এখানে কত দেখতেছেন? এখানে কত সংখ্যা দেখা যায়? না, আমি কোশ্চেন করছি, আপনারা আনসার দিবেন। যারা সংখ্যা দেখতেছেন না তারা, যারা এখানে সংখ্যা দেখতেছেন না তারা কেউ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং নেবেন না, মেজর সাবজেক্ট। আপনারা ইয়ার্ন নেবেন, ফ্যাব্রিক নেবেন, ওয়েট প্রসেসিং নেবেন, অ্যাপারেল নেবেন না। না, বাকিরা বলেন এখানে 62 আছে? এখানে 62 আছে, 83। আচ্ছা 62, 83 আর কে কি দেখতেছেন? 64, 83, 2, 23। আচ্ছা, আপনাদের এই কথাবার্তা শুনে আরেকটা জিনিস মনে পড়লো।
এখানে কত সংখ্যা দেখতেছেন? এখানে কি 2 62 নাকি 83 কত দেখা যায়? হ্যাঁ, এগুলা এটা হচ্ছে রোরশাক টেস্ট। এই রোরশাক টেস্ট হচ্ছে মানুষের সাইকোলজি ডিটারমাইন করার জন্য। এখানে এরকম 13টা ছবি আছে, সেই 13টা ছবি তাদেরকে দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে আপনি এর ভিতর কী দেখতেছেন। কেউ বলে যে আমি 2 শিংওয়ালা 2টা দানব দেখতেছি, কেউ বলে আমি 2টা কুকুর দেখতেছি, কেউ বলে আমি একটা মানুষের মুখোশ দেখতেছি। এক একজন এক এক জিনিস দেখে। কেউ দেখে আমি একটা ওই তো শিয়ালের মুখ দেখতেছেন, কেউ আবার বলবে যে আমি একটা ছাগলের কঙ্কাল দেখতেছি, স্কাল। এরকম তো ওইরকম আপনাদেরকেও কালার ব্লাইন্ড টেস্ট দিয়ে এলাম না। এখানেও আপনারা একজন 62 দেখতেছেন, একজন 83 দেখতেছেন, একজন 2 দেখতেছেন, ওইরকম আর কি। এটা আমাকে বলবেন, যাদেরটা হবে না তারা অ্যাপারেল দিবেন না, ঠিক আছে? তাহলে সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং কেন করতেছি? হ্যাঁ, শেড ভ্যারিয়েশন। এই শেড ভ্যারিয়েশন যেটা আমরা হচ্ছে এটা ইনশিওর করার জন্য যে এক শেডের সাথে আরেক শেড যাতে মিক্স ম্যাচ না হয়ে যায়, ঠিক আছে? একটা প্লাইতে পড়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যেখানে ওই যে আমি একে দেখাইলাম, যখন একজন আপনাদের ভিতর বললেন যে এখানে 400টা কাপড়ের টুকরা আছে, হিসাব করে বলে দিলেন যে 4টা কাপড়ের প্লাই আমি 4টা কাট প্যানেল, বডি প্যানেল আমি 100টা প্লাই থেকে কাটছি, 400 হয়ে গেছে। এখানে যদি 4-এর জায়গায় 100 থাকে, 4-এর জায়গায় 100, আর আপনি দিচ্ছেন আরও 100, তাহলে তো আপনার কাট প্যানেল হয়ে যাবে 10,000, তাই না? এবার 10,000 আপনি কাটিং ডিপার্টমেন্টে কাটছেন, কাটার পরে ওইটা যখন সুইং ডিপার্টমেন্টে নিয়ে যাবেন, তখন কোন ব্যাচের কোন ফ্যাব্রিকের রোল থেকে কোনটা কাটা হয়েছে, আবার ডিফারেন্ট ব্যাচের হইতে পারে, ওইটা ওই দিন মেশিনে ডাই হয় নাই, আরেকটা কাপড়, মানে মেলায় হারায় যাওয়া ভাইয়ের মতো, মানে আপন ভাই পড়ে নাই, দুইটা মানে সৎ ভাইও না, ওটা দুইটা, একজন পড়ছে ইন্ডিয়ার কাপড়, একটা পড়ছে বাংলাদেশের কাপড়, মানে ওই তো ওইরকম ওইভাবে চিন্তা। এবার ওইটা ফ্যাব্রিকের ক্ষেত্রে চিন্তা করেন যে ওইরকম দুটো ডিফারেন্ট ফ্যাব্রিক চলে গেছে সুইং লাইনে পাশাপাশি। এখন ও যদি সেলাই করে, তাহলে ওইটা যদি আবার আপনি করেন যে ওইটা স্যাম্পল হিসেবে নিলেন ওই কাপড়টাই, এবার ওটা বায়ারকে পাঠাইলেন, তো বায়ার ওটা দেখে তো বলবে ওরা কি সেলাই করে, ওরা তো ডিফারেন্ট রং সেলাই করে দিছে, যে নীলের সাথে সবুজ সেলাই করে দিছে, ওদের আর অর্ডার দিব না। এই জন্য সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং এটা হচ্ছে নেসেসারি নন ভ্যালু অ্যাডেড কাজ। এটা নিজে সরাসরি ভ্যালু অ্যাড করতেছে না, কিন্তু ভ্যালু অ্যাড করার জন্য এটা নেসেসারি। এখানে ভুল হয়ে গেলে তখন আমার অর্ডারটাই রিস্কে পড়ে যাবে। তারপর সুইং বা অ্যাসেম্বলি। এই যে আমি কাটিং করে নিয়ে আনলাম, সর্ট করলাম, নাম্বারিং করলাম, বান্ডেলিং করলাম, করার পরে সুইং করলাম। সুইংয়ের পর ইন্সপেকশন। এই ইন্সপেকশনও রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 2 জায়গায় হয়। একটা হচ্ছে ইনলাইন ইন্সপেকশন, আরেকটা হচ্ছে এন্ড অফ লাইন ইন্সপেকশন। ইনলাইন ইন্সপেকশনটা হচ্ছে যে একটা ধরেন এই যে সুজনের শার্টটা, এই শার্টটার ভিতর 35টা প্রসেস আছে। এগুলা আপনারা যখন অপারেশন ব্রেকডাউন পড়াবো, মানে অ্যাপারেল 4-এ যারা আসবেন আর কি, ওইটাতে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলেও কিছু জিনিস থাকবে। তো ওখানে আপনারা দেখবেন যে একটা শার্টের অনেকগুলো অপারেশন, 35টা বিভিন্ন রকম মানে ছোট বড়, নেসেসারি নন নেসেসারি বিভিন্ন রকম অপারেশন। তো ওইটার ভিতর আমি হচ্ছে কিছু ক্রিটিক্যাল অপারেশন শেষে 17 বা 18টা অপারেশন পর কিছু ক্রিটিক্যাল অপারেশন শেষে লাইনের মাঝখানে একটা ইন্সপেকশন টেবিল থাকবে। সেই ইন্সপেকশন টেবিলে ইনলাইন ইন্সপেকশন হবে, যে আমার গার্মেন্টটা এখনও কমপ্লিট তৈরি হয় নাই, যতটুকু তৈরি হয়েছে ততটুকুর ভিতর সেলাইগুলো দেখব, যে আমার ডান হাত আর বাম হাত, রাইট স্লিভ আর লেফট স্লিভ সমান আছে কিনা, বা কোথাও কি ও কোনো রকম ভুল কিছু করছে কিনা, দুইটাই ঠিক আছে কিনা, যে মেজারমেন্ট বা হচ্ছে ওই যে আপ ডাউন ফল্ট আছে কিনা, যে অর্ধচন্দ্র এটা মানে সেলাইটা পুরোটা মিলছে কিনা, নাকি আপ ডাউন হয়ে গেছে, ওগুলো হচ্ছে ইনলাইন ইন্সপেকশন। তারপরে আবার লাইনের শেষে গিয়ে
এন্ড অফ লাইন ইন্সপেকশন। আর এন্ড অফ লাইন ইন্সপেকশনের পর আবার আরও নতুন কিছু কাজ থাকে, ওগুলাই হচ্ছে ট্যাগিং করতে হয়। ট্যাগিং মানে কি, বিভিন্ন যে অন্য যে লেবেলগুলো আছে বা অন্য যে হচ্ছে মার্কেটিং যে কি বলবো ট্যাগগুলো আছে, ট্যাগগুলো লাগাই দিতে হয়, প্যাকিং করতে হয়, তাই না? তারপর হচ্ছে এই শার্টের ভিতরে বাটারফ্লাই দেয়, মোটা যে কাগজটা কলারে থাকে, কলার সোজা রাখার জন্য, শেপে রাখার জন্য। পিঠে হচ্ছে ব্যাকবোর্ড দেয়, ব্যাকবোর্ড দিয়ে তারপর ভাঁজ করে না, ভাঁজ করে প্লাস্টিক র্যাপারে ঢুকায়। এরপরে ওই টাইমে তারপরে হচ্ছে এর আগে প্রেসিং ফিনিশিং হলো, তারপরে প্যাকিং এগুলো হলো, তারপরে আবার কার্টুন করা হয়। কার্টুন করার পর সেটা আবার ফাইনাল ইন্সপেকশন করে। সেই ফাইনাল ইন্সপেকশনটা ফ্যাক্টরির কেউ করে না, ওটা বাইরে থেকে আসে। ওইটা যে ইন্সপেক্ট করে সে হচ্ছে বায়ার, যেই বাইং হাউসের মাধ্যমে আসতেছে আমার গার্মেন্টসে অর্ডার নিয়ে, বায়ার যেই বাইং হাউসের মাধ্যমে আমার গার্মেন্টসে আসতেছে, সেই বাইং হাউস এবং ফ্যাক্টরি দুইজনের সম্মতিক্রমে একটা অডিটর থাকে, ফ্যাক্টরি সার্টিফাইড অডিটর। FCA ফ্যাক্টরি সার্টিফাইড অডিটর এসে সে এই ফাইনাল ইন্সপেকশনটা করে। এই ফাইনাল ইন্সপেকশন সে কোন জায়গায় করে, যেই গুডসগুলো আমি অলরেডি কার্টুনে ঢুকাই ফেলছি, যেগুলো একদম শিপমেন্টে যাওয়ার জন্য রেডি, সেগুলো এসে ও খুলবে। ও হচ্ছে ওই যে কাটার দিয়ে কাটবে, কাটার পরে খুলে র্যান্ডমলি সে ইন্সপেকশন করবে এবং হোল গার্মেন্ট ইন্সপেকশন করবে। করার পরে সে তার নিজের হচ্ছে AQL ফলো করবে, AQL অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট, এটাও হচ্ছে আপনারা মেজর সাবজেক্টের ভেতর পড়বেন। তারপরে আবার এই প্যাকিংটা হবে, প্যাকিংয়ের পরে আমরা ফ্যাক্টরি বাইরে বের করে দিব, ডিসপ্যাচ। এই ডিসপ্যাচের ভিতর আমরা যে শিপমেন্ট করব, আমরা যে ডেলিভারি করব, এই ডেলিভারিটাও কিন্তু বিভিন্ন সূচকে আমরা হিসাব করি। সূচকে বলতে কি, যে আমি কি শিপ দিয়ে দিব, নাকি আমি হচ্ছে এয়ার দিয়ে দিব, নাকি আমি রোড দিয়ে দিব, এইটার ক্ষেত্র বিশেষে আমার হচ্ছে আলাদা প্রকারভেদ আছে। আমি কি টাকা বাকি রেখে দিব, নাকি আমি টাকা পেমেন্ট পাওয়ার পরে দিব, এইটার প্রেক্ষিতে ক্যারেক্টারাইজেশন আছে। তারপরে আমি কি জাস্ট ফ্যাক্টরি থেকে বের করে দিলেই আমার দায় শেষ, নাকি ওর বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতে হবে, এইটার বেসিসে আলাদা পার্থক্য আছে। তো এগুলাকে ক্যারেক্টারাইজ করছে হচ্ছে ইনকোটার্মস নাম দিয়ে। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, ইনকোটার্মস। তো এগুলো আপনারা এই চ্যাপ্টারে হয়তো কিছু পাবেন। আচ্ছা, এই যে ডিজাইন, বেসিক ব্লক বা বেসিক প্যাটার্ন, এগুলোর এক বাক্যের সংজ্ঞা আছে, এগুলো নিজেরা পড়ে নেবেন। এগুলো আমি আর এখন আমার কি আর ধরে ধরে এক্সপ্লেন করা লাগবে? আচ্ছা, এখানে সব ছবি আছে, যারা যেগুলোর ছবি দেখতে চাইছিলেন। এই যে গ্রেডিং, প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন, এটা হচ্ছে যে কস্টিং। আমরা যে ফাইনাল প্রোডাকশন প্যাটার্ন করার আগে, অর্ডার কনফার্ম করার আগে যে কস্টিংগুলো করে, এগুলো মার্চেন্ডাইজিংয়েও আলোচনা হবে। এটা একটা অ্যাপ্রুভড স্যাম্পল। আর এটা হচ্ছে যে স্যাম্পলটা, এই স্যাম্পলের ভিতর দেখেন একদম দিয়ে সাইন পেন দিয়ে লিখে দিছে যে পকেটটা যে জায়গায় কাটা হয়েছে তার চেয়ে একটু নিচে কাটতে হবে। তারপরে শর্ট ফ্রন্টের ইনসাইড লেগটা ছোট হবে, -2.5 সেন্টিমিটার, একটু মানে ন্যারো করতে হবে। তারপরে এই যে এই সাইডে এটা 60 সেন্টিমিটার রাখতে হবে, ইনসাইডে 60 সেন্টিমিটার রাখতে হবে। এই কমেন্টগুলো সরাসরি স্যাম্পলের উপর দিয়ে দেয়। তারপরে স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে পেয়ে গেলাম। তারপরে গ্রেডিং করা হলো, কস্টিং করে গ্রেডিং করা হলো, মার্কার বানানো হলো, ফ্যাব্রিক স্প্রেড করা হলো। এই যে ফ্যাব্রিক স্প্রেড করছে, এটা কিন্তু স্যাম্পল বানানোর জন্য। দেখছেন, এই যে সরাসরি প্যাটার্ন বসায় তার উপরে আমি কাটতেছি, এটা হচ্ছে স্যাম্পল বানানোর জন্য, বাল্ক প্রোডাকশন না। তা ফ্যাব্রিক কাটিংও এখানে হচ্ছে ম্যানুয়াল কাটিং দেখাচ্ছে কেচি দিয়ে। তারপরে যে সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং, এইটাই কি করা হয়, যে স্টিকার গান, এটা দেখছেন স্টিকার গান অন্য কোথাও, যে সরাসরি পিছনে হচ্ছে ট্যাগ, কাগজ লাগানো থাকে, কাগজের ট্যাগ থেকে এইভাবে স্টিকার লাগানো হয়।
যে 10,001, 10,002 এইভাবে আমার যে স্লিপটা, এই স্লিপটায় 10,001 লাগানো হলো, আমার ফ্রন্ট পার্টে 10,001 লাগানো হলো, ব্যাক পার্টে 10,001, স্লিভে 10,001 লাগানো হলো, তারপরে আবার সুজনের শার্টটাতে 10,002 লাগানো হলো, মানে ওই পার্টগুলোতে এইভাবে এভাবে চলতে থাকে। ঠিক আছে, আমার যদি 10,000 কাপড় থাকে, 10,000টা কাপড়ের জন্য যদি আমার 1 লাখটা কাপড়ের পার্ট হয়, 1 লাখটা পার্টেই এটা করতে হয়। কাপড়ের টুকরা যে কয়টা, হ্যাঁ, আমার যদি 10টা টুকরা থাকে একটা শার্টে, 10টা টুকরাতেই ট্যাগ স্টিকার লাগাইতে হবে। হ্যাঁ, এটা করতেছে, চলতেছে। এবং মজার বিষয় হচ্ছে এই সর্টিং, নাম্বারিং, বান্ডেলিং, এটা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরি করে না। এবং মোস্ট অফ দ্য কেসে যারা একটু খারাপ ফ্যাক্টরি, যারা কোয়ালিটির ব্যাপারে অত কনসার্ন না, যাদের নিজেদের কাস্টমাররাই ওদেরকে বেশি পে করে না, মানে ওরা একটু আমার কাস্টমার আমাকে বেশি পে করতেছে না, তো ওরা কোয়ালিটির ব্যাপারে অত সিরিয়াস থাকে না, তো ওরা অনেকে এটা করে না। এটা না করলে ওদের একটু খরচ বেঁচে যাচ্ছে, একটু সময় বেঁচে যাচ্ছে, ওই সময়টা অন্য কাজে ইউজ করতে পারবে। আবার কিছু ভালো ফ্যাক্টরিও করে না। ভালো ফ্যাক্টরিরা মানে কোন প্রেক্ষিতে করে না, তারা এতটাই কনফিডেন্ট থাকে যে আমাদের এখানে ভুল হওয়ার চান্স নাই, ওরা ওই প্রেক্ষিতে ওরা মানে করে না। মজার বিষয় হচ্ছে আমার ফার্স্ট ফ্যাক্টরিতে তারা করতো, বাংলাদেশি ফ্যাক্টরি, আর আমার সেকেন্ড ফ্যাক্টরি, তাদের কোয়ালিটির ব্যাপারে তারা আরও বেশি সচেতন, কিন্তু তারা করতো না এটা। তো এইটা আমি জিজ্ঞেস করছিলাম যে এটা মানে কেন করে না, তো এটার হচ্ছে সদুত্তর এরকম পাই নাই, এই আর কি। তো এটা সব ফ্যাক্টরিতে থাকে না, আপনারা মানে এখানকার ফ্যাক্টরিতে গেলে দেখবেন হয়তো আছে। আচ্ছা, এরপর সেলাই করা হচ্ছে, ইন্সপেকশন করা হচ্ছে, আয়রনিং করতেছে। এই যে এইভাবে এক একটা আয়রনিং স্ট্যান্ড থাকে, যে স্ট্যান্ডগুলোকে আমরা সহজে মুভ করে নিয়ে আসতে পারি, আবার কাজ শেষ হয়ে গেলে পাঠিয়ে দিতে পারি পিছনে। ফাইনাল ইন্সপেকশন, প্যাকিং, কার্টুনিং, তারপর ডিসপ্যাচ। আচ্ছা, এবার টেক্সটাইলের কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশনস। আপনারা যেহেতু ইন্ট্রোডাকশন টু টেক্সট, আচ্ছা আজকে তাহলে এতটুকুই রাখতেছি। টার্মস অ্যান্ড ডেফিনেশনস, আচ্ছা দাঁড়ান একটু করে দেখেন। টার্মস অ্যান্ড ডেফিনেশনসে আপনারা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়বেন, এবং এগুলো আপনাদের হইতে পারে কম্প্রিহেন্সিভ ভাইভাতেও জিজ্ঞেস করতেছে 4 বছর পরে গিয়ে, 3 বছর পরে গিয়ে, এগুলা আপনাদের পড়ানো হবে আর কি। এই যে, আর এর ভিতরে এগুলো বলতেছিলাম যে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসগুলো, কস্ট অ্যান্ড ফ্রেইট উইথ ইন্স্যুরেন্স। আর এই যেখানে ছবি আছে, ছবির ভিতর দিয়ে সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব। আর এগুলো হচ্ছে ব্যাংকের কিছু ইনফরমেশন। ইন্ডাস্ট্রিতে কাজের অভাব নাই, চাকরির অভাব নাই। আমাদের যে ইন্ডাস্ট্রি ছিল ওখানে একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টের নামই হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট। তারা কি করতো, তারা হচ্ছে যে এলসি বা বিভিন্ন পোর্টের ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনেরই কাজ করতো, কিন্তু তারাও অফিসার, এক্সিকিউটিভ। আমার প্রথম ফ্যাক্টরিটা ছিল হচ্ছে টাঙ্গাইলে, গোড়াই মির্জাপুরে, সাউথ ইস্ট টেক্সটাইল লিমিটেড, ACTL। ওটা হচ্ছে ইন্টারেস্ট অফ গ্রুপের একটা সিস্টার কোম্পানি। আর পরে যেখানে ছিলাম সেটা হচ্ছে জয় মিল প্রাইভেট বাংলাদেশ লিমিটেড। ওইটা হচ্ছে ইন্ডিয়া বেসড কোম্পানি, কিন্তু ওদের 4টা দেশে অপারেশন ছিল, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর সম্ভবত আফ্রিকার মরিশাস, এই দেশে। তো একটা হচ্ছে চিটাগং ইপিজেডের আন্ডারে ছিল, আর আরেকটা হচ্ছে চন্দ্রা, যে ইকোনমিক জোন, চন্দ্রার ওখানে ছিল আর কি। মানে চন্দ্রার গোড়াই মির্জাপুর তো কাছাকাছি, 12 কিলোমিটার, এই আর কি। তো আপনারাও যখন দেখবেন একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, তাদের প্র্যাকটিসগুলো ডিফারেন্ট, আবার তাদের স্যাম্পলিং ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট। ওগুলো আস্তে আস্তে বড় হবেন দেখবেন, এখন ছোটো আছে। এগুলো কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, ঠিক আছে।